আমাদের হোমিওপ্যাথি চিনতে হলে আমার প্রকৃতি চিনতে হবে, আমার সত্যটা জিনিসটাকে বুঝতে হবে। হোমিওপ্যাথি বাংলা শব্দ কি? সদৃশ নীতি আমরা যেটা জানি, বা সদৃশ দুর্ভোগ যেটাই আমরা বলি। তাহলে সদৃশ বিধান, সদৃশটা কি? কার সাথে কার সদৃশ? সেই সদৃশের মূল কোথায়, এর বেসমেন্ট কোথায়? এবং সেটা নিয়েই আমি যে ঔষধগুলো ইদানিং ফেসবুকে দিচ্ছি আপনার গোড়াপত্তন হিসাবে, ওখানে দেখেন ঔষধ নিয়ে কিন্তু আমি খুব একটা আলোচনা নেই, আমি গোড়াপত্তনটা শিখাতে যাচ্ছি যে প্রকৃতি মূল জায়গাটা কোথায় আমাদের। যেমন নেট্টামেরুর কথা বলেছি, নেট্টামেরুর নিজস্ব একটা প্রকৃতি আছে না? প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ক্যারেক্টার আছে প্রাকৃতিকভাবে। তারপরে আমরা রূপান্তর করাইয়ে ওরা বিভিন্ন জিনিসে আমরা তার চরিত্র পরিবর্তন করে দিই। এই যে ল্যাকেসিস, কি যে মজার ঔষধ, কি যে সুন্দর পড়ার ঔষধ, চিন্তাও করা যাবে না যদি আপনি প্রকৃতি চিনতে পারেন। বলবেন যে স্যার আমি তো পড়ি, ভুলে যাই। এ ঘটনা আমিও ভুলে যাই, সবাই ভুলে যাই। ধরার কতগুলো জায়গা আছে, কৌশল আছে যে কীভাবে মেডিসিনগুলো আয়ত্ত করে রাখবো। এখন ল্যাকেসিস পড়েছি যে ল্যাকেসিসের বাম পাশে আক্রমণ, এবার আর কয়েকটা মেডিসিন পড়ার পরে এবার ভুলে যাই ল্যাকেসিস বাম পাশে না ডান পাশে, ভুলে যাই না? এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আমরা ভুলে যাই। কিন্তু আমরা যদি সেই সুরুকুকু সাপ প্লাস আদার্স সকল সাপের চরিত্রটা জানি, সাপ জেলাপির মতো পেঁচাইয়ে যখন থাকে সবসময় বাম দিকে পেঁচায়। সাপ যে থাকে না, বাম থেকে ডানের দিকে পেঁচ দিয়ে সে জেলাপির মতো বানায়। সাপ দেখছেন গোল হয়ে থাকে না পেঁচিয়ে? কি সুন্দর মজা মনে রাখার, যেটা প্রকৃতি। ওই সাপের চরিত্রই ছিল, তার ন্যাচারালিটি ছিলই ওইটা। তাহলে সে বামে পেঁচায়, যখন খুলে বাম থেকে খুলে আসছে ডানের দিকে আসছে খুলে দিয়ে, এবার যে ঢেউগুলান দেয় সেই ঢেউগুলানও সে বামের দিকে দিয়ে তারপরে সে চলে। কি মজার ব্যাপার। তাহলে আমার একটু ভেষজের বা গোড়াপত্তনের দিকে যেতে অসুবিধাটা কি? আরও সুবিধা আমার মনে রাখার জন্য, সুন্দর সুবিধা। তাহলে ঔষধ পড়তে গেলে আপনার ভেষজের প্রকৃতি জানতে হবে, যারে দিয়ে সৃষ্টি হলো তার চরিত্রটা কি, তার প্রকৃতিটা কি, এটা বুঝতে হবে। এটা যদি হয় বুঝতে পারেন তাহলে আপনার ঔষধ পড়ায় খুব কঠিন কিছু হবে না। আর না হলে পরেই আমরা সব ভালো স্টুডেন্ট, আমরা প্রচুর অধ্যয়ন করি কিন্তু ভুলে যাই, কারণ অসংখ্য লক্ষণ এবং সমকক্ষ লক্ষণ ভুলে যাই আমরা। একদিনে তো সব কিছু দেওয়া যাবে না, আমরা পরবর্তীতে আলোচনায় এরকম সাবজেক্ট ওয়াইরে একটা ধরবো। বিশেষ করে কেস টেকিংয়ে সবচেয়ে হোমিওপ্যাথির বড় দুর্বলতাটা হলো এখানে। অনেকে অনেক কিছু পরিটরে আয়ত্ত করেন, কিন্তু কেস টেকিং কীভাবে করতে হবে এবং কেস টেকিং কীভাবে অ্যানালাইসিস করতে হবে, কাকে রাখতে হবে কাকে ছাড়তে হবে, সেই জিনিসটা আমরা জানি না। সেই জিনিসটাই আমরা পরবর্তী যদি কোনো অনুষ্ঠানে পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করব। আমরা যারা একটু ভালো ডাক্তার তারা আমরা বলি ও আমি ওরকম না, আমি কেস টেকিং করি, আমি ধাতুগত চিকিৎসা দিই, আমি মানসিক লক্ষণের গুরুত্ব দিই। হ্যাঁ দেই, কিন্তু সেই লক্ষণ আমরা চিনি না, কারে দিচ্ছি প্রাধান্য, খামখেয়ালিভাবে আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু বিজ্ঞান কোনোদিন খামখেয়ালি কোনো কিছু নাই, নিজের আবেগের কোনো জায়গা নয়। বিজ্ঞান দিয়েই প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে যে লক্ষণটা আমরা মানসিক লক্ষণ দিছি, কাকে নিচ্ছি মানসিক লক্ষণ? এখন একটা মেয়ের রোগী এসে বলল, মহিলা রোগী, স্যার আমার এই 3 মাস কনসেপ্ট চলে। আমাদের হোমিওপ্যাথি আমরা বাঙালিরা যে ডাক্তারি করি বা আমরা যে কেস টেকিংগুলো জেনারেলভাবে শিখাই, খাদ্যের ইচ্ছা অনিচ্ছা, আপনি টক খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন না, তিতা খেতে পছন্দ করেন না, মিষ্টি খেতে পছন্দ করেন ইত্যাদি, এই দিয়ে কিন্তু পঞ্চরত পার হওয়া যাবে না। এই ইচ্ছার লক্ষণটা কোথায় যাবে, কত নাম্বারে যাবে, কেস টেকিংয়ের কত নাম্বারে যাবে, কত জায়গায় স্থান হতে পারে এবং সেই লক্ষণটা কতটা গভীর, কতটা প্রবল, সেটা না বুঝলে আপনার কোনো কাজেই লাগবে না। আপনি লবণ খান? হ্যাঁ খাই। তুমি লবণ খাও? লবণ ছাড়া খাওয়া যায় নাকি? আপনি লবণ খান? কি যে বলেন স্যার, ছোটোবেলার থেকে চুরি করে খাই, হাতে নিয়ে খাই। কি কয়জনেই লবণ খায়? সব কয়জনেই তো লবণ খায়, কিন্তু লবণ খান? হ্যাঁ লবণ খাই। ওই খাওয়ায় কোনো কাজ হবে না। কতটা প্রবল লক্ষণটা, কতটা গভীরে, কতটা প্রবল শিকড় গেড়েছে। ওই যে আমি আগের সেশনে বলে গেলাম যে গাছের শিকড় কতটা গভীরে গেছে, সেই জিনিসটা আপনার বুঝতে হবে। স্যার লবণ ছাড়া চলেই না, এইবার আপনি লবণ খাওয়ার লক্ষণটাকে নিতে পারেন। সেই লক্ষণটা কার? এইটা কি মানসিক লক্ষণ? আপনারা জানেন ইচ্ছার সব লক্ষণ মানসিক লক্ষণ নয়। লবণ খেতে এটা ইচ্ছা করে, এটা মানসিক লক্ষণ নয়। আপনারা আজকেরই কেন্টের রেপার্টরি খুলবেন, দেখবেন খাবার ইচ্ছা অনিচ্ছা সব পাকস্থলীর অধ্যায়, স্টোমাক অধ্যায়ের ভিতরে। তাহলে এটা কি আঙ্গিক? তাহলে কেন রোগী আসলে ধরে বাইন দিয়ে লবণ খাওয়ান? আমাদের দেশে ডাক্তারদের ট্রেন্ড হয়ে গেছে একদম কমনভাবে, একদম সবাই জিগায়, ডাক্তারখানে গেলেই জিগায় লবণ খাইছো কিনা, লবণ খাও কিনা। মানে আমরা 2টা 4টা 5টা লক্ষণের বাড়ি করি একদম কমনভাবে। আপনি লবণ খান? না খাইলে এবার বাইন দিয়ে ওরে খাওয়াইয়েই সারবে ডাক্তারের, এরপর নেটটা দিয়েই সারবে। কিন্তু কেন্ট রেপার্টরি খুলে দেখেন লবণের ইচ্ছা লবণের অনিচ্ছা দুটো জায়গায় আছে। কখন খায় লবণ ইচ্ছা হয়, কখন খায় না, এটা আপনাকে বুঝতে হবে। আর এইটা বুঝতে হলে আপনার শরীরের
ফিজিওলজি বুঝতে হবে, শরীরের হরমোনের খেলা বুঝতে হবে, কোন ঘাটতির কারণে নেট্রাম লবণ চায়, আবার কোন কারণের জন্য লবণের অনিচ্ছা জেগে যায়, সেই পর্যায়টা আপনাকে বুঝতে হবে। সেই শিকড়টা বুঝতে হবে, রোগী কোন জায়গায় শিকড় গেড়েছে। সেই জিনিসটা যদি উপলব্ধি না করে আসতে পারেন, লক্ষণের পরে ডাক্তারি করা খুব কঠিন। আপনার ডাক্তারই করতে হবে সামগ্রিক উপলব্ধির উপরে। সামগ্রিক উপলব্ধির পরে সমস্ত লক্ষণ শুনে টুনে এই রোগী এই যে লক্ষণগুলো বলেছে, এ তো বংশীয়ভাবে ফরায়েজ পেয়েছে মায়াজম্বা রোগের প্রবণতা। আমি যদি সেটাকে যদি আঘাত না করতে পারি, সেখানে যদি ভাঙতে না পারি, তাইলে আমি বড় জোর তাকে উপশম দিতে পারবো, কিন্তু আরোগ্য দেওয়া সম্ভব নয়। সর্বোপরি যেটা বলতে যাচ্ছি সেটা হলো রোগীর প্রকৃতিকে চেনেন, ভেষজের প্রকৃতি চেনেন। তাহলে প্রকৃতি আসবে তিনটা। একটা হলো ভেষজের প্রকৃতি বা ঔষধের প্রকৃতি বা রেমেডির প্রকৃতি, যাই বলেন না কেন, সেই প্রকৃতিটাকে খুঁজতে হবে যে তার চরিত্রটা কি। এইবার আসেন রোগের চরিত্রটা কি, রোগ কোন দিকে দাবিত হচ্ছে। একই মাথা যন্ত্রণা, চেপে দিলে আরাম পাচ্ছে, আর একজনে বলছে খবরদার আমার মাথা ছবি না, ব্যথা বেড়ে যাচ্ছে। খেলাটা কোন জায়গায় দেখেন, একই মাথা যন্ত্রণা। একজনে ফিতা দিয়ে কষে বেঁধে রেখেছে যে আরও কষে বাদ, তাইলে আমি উপশম পাচ্ছি, আর একজনে ছুতেও দিচ্ছে না। তাহলে আছে রোগেরও একটা আলাদা প্রকৃতি আছে। এই রোগের প্রকৃতিটাকে আপনারা প্রাধান্য বেশি দেবেন। কেন দিবেন জানেন? একটা যদি অ্যাপ্লিকেশন লেখেন যে মাননীয় অধ্যক্ষ অমুক অমুক কলেজ, বিষয় একদিনের ছুটির আবেদন, এইবার পিছনে লেখেন না ছেলের বিয়ে, মেয়ের বিবাহ, বাবা অসুস্থ, অমুক সমুক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ টারণ দিয়ে টোটাল একটা অ্যাপ্লিকেশন দিলেন। অ্যাপ্লিকেশনের ভিতরে তো মূল একটা কারণ থাকে, যে মূল কথাটা কি, একদিনের ছুটি চাচ্ছে। মূল কথা তো এইটা। ওই অধ্যক্ষ সাহেব দেখবে তো একদিনের ছুটি চাচ্ছে, আপনার মূল আবেদনটা একদিনের ছুটি। গীত গাইছেন অনেক কিছু, আমার রোগীরও অনেক গীতের ভিতরে একটা আবেদন থাকে, এই রোগী কি চায়, সেন্ট্রাল সেন্সেশন, রোগী কি চায়, কোথা থেকে চায়, কেন চায়, সেই জায়গাটাকে খুঁজতে হবে। এখন যে স্যার এত চাওয়ার ভিতরে, এত লক্ষণের ভিতরে আমি কি করে ধরবো সে কোন জায়গায় কি চায়, এটা ধরার কয়েকটা জায়গা আছে। সেই জায়গাটার ভিতরে অধিকাংশ জায়গায় হলো হ্রাস, আমরা হ্রাস বৃদ্ধি পড়ি না, বৃদ্ধি বা উপশম, উপশমের জায়গাটা এই জিনিসটা লুকিয়ে আছে। আমরা এই হ্রাস বৃদ্ধি পড়তে চাই না, পড়লেও বৃদ্ধিটা পড়ি, উপশমটা পড়ি না। দেখেন আমরা ওই চালনি ছাঁকি দিয়ে আসল জিনিসগুলো সব ফেলে দিচ্ছি। যে স্যার উপশমের ভিতরে এমন সুন্দর মহৎ জিনিস রয়ে গেছে, এত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। হ্যাঁ রয়ে গেছে, কারণ রোগী পায়ে যন্ত্রণা, পা উপরে তুলে দিলে উপশম, এই জন্য রোগী পা তুলে বসে আছে। বৃদ্ধিটা হলো রোগের চাওয়া, নিজস্ব চাওয়া, আর উপশম যেটা বললাম ওটা রোগের চাওয়া নয়, ওটা জীবনী শক্তির চাওয়া। জীবনী শক্তি বলে খবরদার পা তুলে রাখ, আরাম পাবি। পা ঝুলিয়ে রাখলে রোগ চায়, রোগ তো চায় সবসময় বংশ বিস্তার করতে, পরিস্ফুটিত হতে। এই রোগটা পা ঝুলাই রাখ, আমি একটু চেতি, আমার তেজটা একটু দেখাই ব্যথা কাকে বলে। তাহলে কি এটা সরাসরি রোগের চাওয়া? জীবনী শক্তি বলছে না, পা ঝুলাই রাখিস না, পা তুলে রাখ। তাহলে আমরা তো সাহায্য করবো জীবনী শক্তিকে নাকি রোগকে? জীবনী শক্তিকে, জীবনী শক্তিকে। তাহলে কি উপশমের গুরুত্ব বেশি? বেশি। তবে বেশি আর কমের ভিতরে আবার ডিফারেন্স আছে, সেটা হলো প্রবলতা, যে সে কতটা প্রবল। এইটা করলে পা ঝুলিয়ে রাখলে, পা তুলে রাখলে কতটা প্রবলভাবে হ্রাস বৃদ্ধির পরে তার প্রভাব সৃষ্টি হয়, সেইটার পরে নির্ভর করবে। যার প্রবলতা নাই তার গুরুত্ব নাই। অতএব যে লক্ষণ করলে উপশম হবে সেটা হলো জীবনী শক্তির চাওয়া, কারণ জীবনী শক্তি আমার সহায়ক, জীবনী শক্তি আমার বন্ধু। সে যেটা চায়, আরোগ্য হতে গেলেও আমার জীবনী শক্তির সহায়তা নিয়ে আরোগ্য করতে হবে, আমার ঔষধের কাজ করাতে হলেও জীবনী শক্তিরকে সহায়তায় কাজ করতে হবে। অতএব আমার সাহায্যের মূল জায়গাটা হলো বন্ধু, হলো জীবনী শক্তি। সে কি চায় সেই চাওয়াটা আগে মেটান, কারণ ওই জীবনী শক্তির লক্ষণ বলে দেয় এইভাবে এইভাবে বল, ওই রকম একটা প্রাকৃতিক ঔষধ আছে, সেইটা সে দেখ, ওটা হলো জীবনী শক্তির আবেদন। তো জীবনী শক্তি আমাদের কি আবেদন করছে সেইটা খেয়াল করতে হবে। রোগের আবেদনকে আমরা কখনোই গুরুত্ব দেব না, রোগের আবেদনে দিলে তো রোগ বেড়ে যাবে, তাকে পরিতৃপ্তি দেওয়া যাবে না। ক্লিয়ার কথাটা? তাহলে এই লক্ষণগুলো আমাদের বুঝতে হবে। যাই হোক, আমরা মানসিক লক্ষণের কথা বলেছিলাম। মানসিক লক্ষণ অসংখ্য লক্ষণ, শুধু আমরা একত্রে বলে দিই মানসিক লক্ষণ। মানসিক লক্ষণের ভিতরে শ্রেণীবিন্যাস আছে, সেগুলো না আমাদের বুঝতে হবে। আমাদের যে বিভিন্ন লক্ষণগুলো আছে, লক্ষণটা জিজ্ঞেস করবা, হে লক্ষণ তুমি কে, তুমি কোথা থেকে উদ্গরিত, উচ্চারিত। উচ্চারিত কথাটা মনে রাখবেন খুব বেশি, উচ্চারিত। তুমি কোন জায়গার থেকে উদয় হয়েছে লক্ষণ, সেই উচ্চারিত জায়গাটা যদি কেন্দ্র হয় তাইলে ইউরেকা, আর সেইটা যদি লোকাল হয় তার মূল্য নেই। মূল্য নেই কথাটা বলবো না, একই ডিজিজের ক্ষেত্রে কিছু কিছু মূল্য আছে,
কিন্তু কেন্দ্রকে বাদ দিয়ে এই লক্ষণ কখনোই মূল্য নয়। কেন্দ্র চাচ্ছে এক জিনিস, কেন্দ্রে চাচ্ছে পা তুলে দাও, আর বাইরের একটা লক্ষণে দেখা যাচ্ছে যে সামান্য ঠান্ডা লাগাইলে বৃদ্ধি। তাহলে কেন্দ্রের আবেদনটা আপনার পূরণ করতে হবে আগে। তো সবসময় যে লক্ষণগুলো আনবেন, লক্ষণের কাছে আপনার জিজ্ঞেস করতে হবে, লক্ষণ তুমি কার, লক্ষণ তুমি কোথা থেকে উৎসারিত, লক্ষণ তুমি কতটা প্রবল। তিনটা প্রশ্ন না করে ছাড়বেন না প্রত্যেকটা লক্ষণকে। যদিও আপনাদের শিখেছে লক্ষণের অলঙ্কার, আমি পড়েছি, কলেজে পড়ানো লাগে, সিলেবাস অনুযায়ী পড়িয়েছি যে লক্ষণকে কমপক্ষে 6টা অলঙ্কার করে দিতে হয়। লক্ষণের প্রত্যেকটা লক্ষণের 6টা অলঙ্কার আছে। এর একটা মেয়ে যদি বিয়ে দিতে হয়, একটা ছেলে পছন্দ হলে আসো আজকেরই বিয়ে, এই ছাদের উপরে বেশি বিয়ে হয় না। এই মেয়েটাকে দেখতে আসবে, মেয়েটাকে সাজাতে হবে, মেয়েটার নাকে একটা ফুল দিতে হবে, হাতে দুটো বালা দিতে হবে, গলায় একটা চেন দিতে হবে, একটা টিকলি দিতে হবে। এই দেওয়ার পরে না সে পূর্ণ কনে হবে। তা আমার লক্ষণ যেটা বলে, লক্ষণের এরকম 6টা অলঙ্কার আছে, সবাই জানেন আপনারা। প্রথম হলো লোকেশন, যে হে লক্ষণ তোমার কোথায়, অবস্থান কোথায়, এই লোকেশনটা জানতে হবে। এই লোকেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে তো অবশ্যই, ক্রনিকের ক্ষেত্রেও, কারণ সব মেডিসিনের সব জায়গায় কাজ করার ক্ষমতা থাকে না। আজকে জামান স্যার এই ডাইসে বসে এখানে বসে লেকচার দিতে পারবো, 2-4-5 ঘন্টা একটা না লেকচার দিতে পারবো। কিন্তু যদি বলেন স্যার ভালোই তো অনুষ্ঠান করলেন, লেকচারও ভালো দিলেন, চলেন স্যার একটু নদীর ধারে ঘুরে আসি, আপনি তো আমাদের গুরু বা আমাদের স্যার, আপনি একটু ব্যান্ডটা চালাই নিয়ে যান, আমরা পিছনে বসি, আপনার তো যোগ্যতা আছে স্যার, আপনি তো পারেন সব কিছু, আপনার সার্টিফিকেট আছে, লেকচার দিতে পারেন না। আমি যদি ব্যান্ড চালাইয়ে উঠি, এই ব্যান্ড তো 10 হাতও যাবে না, এর ভিতরে আমি ড্রেনের ভিতরে ঢুকিয়ে দেবো, নামিয়ে দেবো, কারণ আমার ওখানে অবস্থান নাই, ওখানে আমার ক্রিয়া নাই, ওখানে আমি কাজ করতে পারি না। তো সেইখানে যদি আমার পাঠানো হয় তাহলে তো বিপর্যয় ঘটবেই। আমাদের মেডিসিনেরও এরকম একটা ঘটনা আছে। আমরা ভেষজের লক্ষণ দিয়ে আমি কখনোই কনফার্ম হই না যে আমার ভেষজের সেই বৈশিষ্ট্য আছে কিনা, প্রুভিংকালীন সেই লক্ষণ সৃষ্টি হয়েছিল কিনা, বা ক্লিনিক্যাল সিমটমের ভিতরে সেই লক্ষণ আছে কিনা, এগুলো না আমরা বিচার বিশ্লেষণ করার সময় পাই না, বা ওই দিকে আমরা যাই না। ওই একটা দুটো উপরে থেকে লক্ষণ দিয়ে ছেড়ে দেই। এখন লবণ খাওয়া, পৃথিবীতে কত কোটি মানুষ, যখন রোগী কি আমার লবণ খেতে পছন্দ করে এই জন্য কোনোদিন চেম্বারে আসছে, না আজকের তার ইউটেরাসে টিউমার হয়েছে এই জন্য আমার কাছে আসছে? তাহলে যখন সে রোগ হওয়ার পরে আসছে, সেই রোগে কি পরিবর্তন ঘটেছে, সেই লক্ষণগুলোকে আপনি প্রবলভাবে নেওয়ার চেষ্টা করেন। তবে রোগ কি আনয়ন করে দিয়েছে, কি তার আমন্ত্রণ করে দিয়েছে, বা রোগের কারণে তার কি ধাতুগত পরিবর্তন হয়েছে, সেটাকে সবসময় প্রাধান্য দেন। কমন একটা জিনিস করে যাচ্ছে, মিষ্টি খাওয়া পছন্দ, আমার বংশ পছন্দ করে, আমি পছন্দ করি, খুব একটা আগাতে পারবেন না লক্ষণ দিয়ে। তাহলে লক্ষণের মূল হবে আমাদের গভীরতা, আমার সেন্ট্রাল সেন্সেশন বা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, এবং রোগ হওয়ার পরে তার পরিবর্তনগুলো কি হয়েছে সেই জিনিসগুলো। এখন বলতে পারেন স্যার রোগ হওয়ার পরে পরিবর্তন এটা কি করে আমরা বুঝবো? একটা হাসি খুশি উদাহরণ দেই, একটা হাসি খুশি মানুষ, আনন্দ ফুর্তিবাস মানুষ, সেই মহিলার একটা সমস্যা আছে, প্রতি মাসে যখন মিনিস্ট্রেশন হয় তখন তার পেটে ব্যথা হয়, মিনিস্ট্রেশন ক্রিয়াল হয় না, এই ধরে সে 4-5-6 বছর ধরে ভুগছে, তার কোনো সমস্যা নেই। এছাড়া মাসের ভিতর 2-3 দিন অসুস্থ থাকে, খুব বড় সমস্যা না, এটা অধিকাংশ মহিলাদের থাকে। এই মহিলাকে পরামর্শ দিচ্ছে তুমি অমুক মহিলা বিশেষজ্ঞের কাছে যাও। মহিলা বিশেষজ্ঞের কাছে সে তো প্রথমে ধরেই লাগছে আল্ট্রাসাউন্ডও 2টো করে আসো, ঠিক আছে, তারপরে এই করে আসো সেই করে আসো ইত্যাদি পরীক্ষা টরীক্ষা করে দেখা গেল মহিলার ইউটেরাসে একটা টিউমার। ওই খবর পাওয়ার পর থেকে ওই ডাক্তার ওইখান থেকে বের হয়ে এই কান্নাকাটি মোবাইলে, ও মা তুমি জানো কি হয়েছে আমার, কি ওই যে ছোটো খালার যা হয়েছিল আমারও তাই হয়েছে, ছোটো খালা তো মরেই গেছে। এবার বাড়িতে আসছে কান্নাকাটি, কি আমি আর বাঁচবো না। কেন, কি হয়েছে? জরায়ুতে টিউমার হয়েছে, আমার ছোটো খালার ক্যান্সার হয়ে মারা গেছে, আমিও মারা গেছে, আমার এই ছোটো বাচ্চা কার কাছে রাখবো, তোরা দেখে শুনে রাখিস, আমি তো থাকবো না। শুরু হয়ে গেছে খেলা। এবার রাত্রে ভাত খায় না, কি ভাত টাত খাবে, সে তো মারা যাবে ছোটো খালার মতো। এবার রাত্রে খায় নাই, রাত্রে যখন ঘুম হয় নাই, সকালে যে মেজাজ কি তার ঠিক আছে? সকালে কি ক্লিয়ার পায়খানা হয়েছে? সকালে কি সবার সাথে ব্যবহার ঠিক আছে, না খিটখিটে হয়ে গেছে? একদিকে ঘুম হয় নাই, একদিকে অনাহারি, শরীরের দিন দিন ওজন কমে যাচ্ছে, আমি তো মারাই যাব। ওই খালারে যেদিন ডাক্তার ধরা পড়ছিল তারপর 3 মাস বাঁচছিল, এখন ওর প্রতিদিন যায় আর দিন কমে, করে করে রোগী শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। কি ইউটেরাসের টিউমার করেছে? হ্যাঁ, তাহলে এই 5 বছর কি করেছে ইউটেরাসের টিউমারে? তার মানে লক্ষণ এখন আর ইউটেরাসে নেই, এখন চলে গেছে মেন্টালে যে তাকে অনিদ্রা সৃষ্টি করে দিয়েছে। এবার ডাক্তাররা কি করে, ঘুম পড়ানো ঔষধ দেয়, ওই ঘুম পড়ালে ঘুমাই থাকে, ওই সময় টেনশনে থাকে না। এই হলো অ্যালোপ্যাথি। আর আমরা কি করি,
তাড়াতাড়ি প্র্যাকটিস অফ মেডিসিন বই খুলি, ইউটেরাসের পরে কে কে আছো টিউমারের পরে তাকে খোঁজো, এইবার যে কয়জন আছে ওই করে একের পর এক থুজা দিয়ে আল্লাহ নাম নিয়ে শুরু করি বিসমিল্লাহ। সে কি থুজার রোগী? তাহলে কি প্র্যাকটিস অফ মেডিসিনের যে আমি বিরোধিতা করলাম, দেখছেন প্র্যাকটিস অফ মেডিসিন আপনাকে কোথায় নিয়ে যায়। তাহলে আমি লক্ষণকেই চিনলাম না, আমি বুঝলাম না। ওই ইউটেরাসের ওই টিউমার কমাতে থাকেন, পরবর্তী আল্ট্রাসাউন্ড না করে 0 পয়েন্ট না আসা পর্যন্ত, 0-তে না আনা পর্যন্ত ওর ওই টেনশন থেকে যাবে খালামণি মারা গেছেন। তাহলে রোগ কোথায় বাসা বেঁধেছে? জরায়ু থেকে সরাসরি ব্রেন। দেখেন অবস্থা হোমিওপ্যাথি, জরায়ু থেকে একদম সরাসরি মস্তিষ্কে। তাহলে চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে আপনি লক্ষণের পরে চিকিৎসা করতে পারবেন না, আপনাকে সামগ্রিকভাবে বুঝতে হবে। আর সামগ্রিকভাবে বুঝতে হলে আপনার ব্রেনের জালনা কপাট খুলতে হবে। ওই বদ্ধ জায়গায় পড়ে থাকলে আর হবে না। ব্রেনের জালনা কপাট পড়ে হিসাব নিকাশ, অ্যানালাইসিসটা হলো সবচেয়ে বড়। একটা জায়গা বেছে নিয়েছি, সেই জায়গাটা বলবো, অনেকেই মানবেন না। কোনো একজন ঢাকা গাবতলী হোক বা অন্য একটা বাস স্ট্যান্ডে হোক, ওইখানে দেখছেন আমি বসে আছি, ব্যাগ নিয়ে বসে আছি, মুখ শুকনা। আপনি দেখা হলে কি সাইড কেটে চলে যাবেন? সালাম একটা দিবেন না? দিয়ে জিজ্ঞেস করবেন কি, স্যার ঢাকায় আসছেন না যাবেন, কোথায় আসছিলেন, কেমন আছেন কি? আমি বললাম বেটা ঢাকায় তো আসছিলাম 3 দিন আগে, আজকে তো যাবো, রওনা দিয়ে আসছিলাম, কিন্তু আমার মানি ব্যাগ নেই, টিকিট কাটতে পারছি না, দুপুরে খাওয়া হয় নাই। আপনারা এর ভিতরে কেউ আছেন আমাকে ফেলে থুয়ে আসবেন? আপনার পকেটে টাকা আছে, কি করবেন? স্যার এটা কোনো ঘটনাই না, স্যার আপনি ওঠেন, বাড়ি ধরে আমি টিকিট কেটে নিয়ে আসি, করবেন না? খাওয়াই দাওয়াই নিয়ে আসবেন। ঠিক ওই বাস স্ট্যান্ডের রংপুরের এক লোক ওই বসে আছে, কি আমার মানি ব্যাগ নিয়ে গেছে, আপনি কি তারে টিকিট করে দিবেন, তারে খাওয়াবেন? তাহলে আমারে খাওয়ালেন কেন? ওটাও তো মানুষ, আমিও মানুষ, আমাকে খাওয়ালেন কেন? আমার সাথে পরিচিতি, আমার সাথে হৃদ্রতা, আমার সাথে আন্তরিকতা, আমার সাথে ভালোবাসা, তাই তো? আর ওনার সাথে পরিচয় নাই, তার মানে কি আপনার সাথে আমার একটা লিঙ্ক আছে। আমাদের একটা লিঙ্ক তৈরি করতে হবে, আমাদের একটা লিঙ্ক তৈরি করতে হবে। কার সাথে জানেন? যিনি বোতলের ভিতরে যে এই জড় ঔষধ পড়ে আছে, নীরবে পড়ে আছে, সেই শক্তিকে যিনি জাগিয়ে তুলবেন, যিনি আদেশ দিবেন যে শক্তি তুমি কাজ করো। সমুদ্রের এত বড় শক্তি, জোয়ার বাটার পানিকে ধরে উল্টা ঠেলে দেয় না, গলি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঝড় ছুটিয়ে দেয় না? তো ওই নীরব জায়গায় কে এই শক্তি নাড়া দিল, ওই শক্তিকে কে কার্যকর করলো? সেই নীরব শক্তিকে দিয়ে একদম গাছপালা ধ্বংস করে দিয়ে বিশাল কি নাম দেয়, বুলবুল আর কি জানি, সিডর, আইলা, হ্যাঁ, এই যে মহসিন বিভিন্ন নাম দেয়। কে ওই নীরব শক্তিকে এই সচল করলো? একজন আমাদের সেই উপরে আছেন, তার উপরে দায়িত্বটা দেন, তার সাথে লিঙ্ক তৈরি করেন। এই লিঙ্ক তৈরি করার একটা মজা আছে, এই লিঙ্ক তৈরি করার একটা মজা আছে। তবে সেইটা বললে হলো না, আল্লাহ তোমার আমি মানছি, এই ওষুধ ভালো করে দেবো, এইভাবে হলে হবে না। একটা ভিতর থেকে বলতে হবে, ভিতরের একটা জায়গা আছে, সেইখান থেকে সারাটা দিতে হবে, তার উপরে দায়িত্বটা দেন। কারণ ওই সিদ্ধান্তটা যখন কেস টেকিং করেন, এই বেলেডোনা দেবো না বেরাই নিয়ে দেবো, বেরাই নিয়েই দিয়ে দেই, এই সিদ্ধান্তটা যেন পবিত্র সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তে যেন সেই লিঙ্ক কর্তার যেন হাত থাকে, আপনার সাহায্য থাকে। কেউ ফু দিলে গলার কাটা নেমে যায়, আছে না? আপনি আমি ফু দিয়ে যদি গলা মাছ দিয়েও সাথে কাটা আরও ঢুকবে, বেরোবে না, আর কারো কাটা ঝরে যায়। কিসের ক্ষমতা? একটা ক্ষমতা আছে, সেটাই হলো লিঙ্কের ক্ষমতা। এটা সব ধর্মেই আছে, সব ধর্মের ভিতরে আছে এটা। তাহলে সেই লিঙ্কটা তৈরি করেন। আর লিঙ্কটা তৈরি করার জন্য প্রথম জায়গাটা হতে হবে শুদ্ধ, অশুদ্ধ জায়গায় লিঙ্ক তৈরি হবে না, ঠিক আছে? একটা লিঙ্ক তৈরি করার সুন্দর একটা শুদ্ধ জায়গা থাকতে হবে আপনার। শুদ্ধ জায়গায় রোপণ করলে অনেক কিছু হয়, নাহলে হবে না। আপনি যে ধর্মেরই হয়ে থাকেন, সকালে তো ঘুম ভাঙে, একবার ঘুম ভাঙার সাথে সাথে যখনই হুঁশ আসবে, এতক্ষণ তো আমি বেহুশ ছিলাম, মৃত্যুর মতো ছিলাম, হুঁশ আসার সাথে সাথেই বলেন তাকে কৃতজ্ঞতা স্বীকার করেন যে হে স্রষ্টা বা হে ভগবান, আমি কেমন ছিলাম আমি নিজেই জানি না। শুয়েছিলাম ডাইন কাতে, এখন দেখি বালিশ একদিকে আর আমার মাথা আর একদিকে, কোন জায়গায় কী গেছে আমি কিচ্ছু জানি না। তাহলে আমি যখন এরকম নীরবে ঘুমিয়েছিলাম, আমাকে তুমি বাঁচিয়ে রেখেছিলা, আমার যন্ত্র চালু রেখেছিলা, আমি কৃতজ্ঞতা স্বীকার করি তোমার কাছে, তুমি রেখেছিলা। করতে অসুবিধা কি? এতে মসজিদেও দৌড়ান লাগবে না, মন্দিরেও দৌড়ান লাগবে না, উজুও লাগবে না, কিছু লাগবে না, সাথে সাথে ওইখানে বসে কৃতজ্ঞতাটা স্বীকার করে ফেলেন যে আমাকে তুমি রক্ষা করেছিলা, আমি কৃতজ্ঞ তোমার কাছে। এবার যখন বাড়ি থেকে চেম্বারের দিকে রওনা দেন, ছোট্ট একটা কথা বলেন,
যে আল্লাহ, যারা আজকে আমার কাছে সাহায্যের জন্য আসবে বা আমি চিকিৎসক আমার কাছে যারা আসবে তাদের জন্য আমি সঠিক ঔষধটা নির্বাচন, তুমি আমাকে সহায়তা করো। এইটা বাড়ি থেকে বলে বের হন, ওই রানিং চলতে থাকবে। দেখবেন আপনারা বাড়ির থেকে যখন বের হন, অনেক সময় যদি একটা গান শোনেন বা গান উদয় হয়, দেখবেন তো ওইটা রোলিং হচ্ছে হচ্ছে বহুত দূর চলে গেছেন, তারপর ওইটা মনের ভিতরে একেবারে রোলিং হচ্ছে, কিন্তু নিজে নিজে মনে মনে গায়ও। তো একবার বাড়ির থেকে নামার সময় বা কোনো একটা সময় যদি আপনি যদি একবার আপনার সেন্সের কাছে দিতে পারেন যে এই জিনিসটা চালা, দেখবেন ওটা রোলিং হতে থাকে। তাহলে আপনি প্রথম নামার সময় কথাটা বলতে আপনার কোনো জায়গায় অজুও করা লাগবে না, দৌড়ানো লাগবে না, মসজিদে মন্দিরে যাওয়া লাগবে না। ওইখান থেকে বলেন যে যে রোগীগুলো দেখবো আল্লাহ তুমি সহায়তা করো, তোমার সহায়তায় যেন আমি সঠিক ওষুধ নির্বাচন করতে পারি। আবার রাত্রে যখন ঘুমাতে যান তখন এটা বলে যে আল্লাহ, যে রোগীগুলো দেখলাম খুব কঠিন কঠিন রোগী, আমি তো ঔষধ দিলাম, আল্লাহ তুমি সচল করে ওদের আরোগ্য করে দিও। তার কাছে দিয়ে এবার ঘুমাই থাকেন। দায়িত্ব একজনের কাছে দিয়েছেন, পিতা বেঁচে থাকার একটা আছে, বাবা আমার কিন্তু 50,000 টাকা লাগবে, তুমি দেবা, আমি করে চলে গেলাম অফিসে, সে ম্যানেজ করবেই, আমার দায়িত্বের জায়গা আছে। হ্যাঁ, আমার দায়িত্বের জায়গা আছে, তার মাথার উপরে চাপিয়ে দিলাম। তো স্রষ্টার পরে কিছু চাপিয়ে দেন। স্রষ্টার আমরা আদরের, আমরা আবদারের, আমরা কিন্তু স্রষ্টার আদরের এবং আবদারের সেই জায়গাগুলো করেন, আবদার করেন তার কাছে চান। এগুলো অনেকেই মানবে না যে স্যার সায়েন্সের ভিতরে আপনি আবার এই ওয়াশ করেন কেন? কারণ সায়েন্সের রিয়ালিটিটা প্রকৃতির বাইরে কিছু নাই। সবার আগে আমাদের মানুষ হতে হবে। আমরা খুব ভালো সম্প্রীতির ভিতরে আছি, এই সম্প্রীতিটা আমাদের রক্ষা হোক। কিন্তু যেভাবে খেলা শুরু হচ্ছে তাতে সম্প্রীতি রাখা খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হবে যদি আপনারা আগে এগিয়ে না আসেন। কথাটা মনে থাকবে সবার, যে যেখানেই আসো না কেন এই জিনিসগুলো করবো। আমাদের সম্প্রীতি একটা জিনিস, ধর্ম আর একটা জিনিস। প্রথম সম্প্রীতি হলো আমাদের মানুষ, আমাদের কি কর্তব্য কি করণীয়। আমরা পরবর্তীতে কি আপনারা বসতে রাজি? অনুষ্ঠান কেমন লেগেছে? আমরা মাঝে মাঝে ভাবে বসি। প্রথম আমাদের হবে এটা হাসপাতাল হাসপাতাল করে বলছেন, আমি কিন্তু ওটা বলি নেই, এটা আপনাদের মুখ থেকে আসছে, আল্লাহ তাআলা শুনুক সেই কথাটা। আমার কথা ছিল প্রথম আমাদের হোমিও মিলন মেলা, হোমিও আলোচনা, হোমিও কনফারেন্স, হোমিও কর্মশালা, এগুলো। তারপরে আমি ওখানে বলেছি যদি দেনেওয়ালা দেন তো একসময় হাসপাতাল, এই কথাটা আমি বলেছি। যদি দেনেওয়ালা দেন, একজন দেওয়ার মালিক আছে, সে লিখছে কিনা, আমাদের দেওয়া হবে কিনা, তিনি যদি আমাদের কর্মকাণ্ডে রাজি হন বা আমাদের প্রচেষ্টা থাকে তখন এটা হবে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী ডেট, আমার যেটা পরিকল্পনা আছে আপনারা আপনাদের পরিকল্পনাটা জানাবেন। আমি চাচ্ছি মাসে একবার করে আমরা বসবো এবং নির্দিষ্ট একটা ওয়েতে আগাবো। আজকে তো উদ্বোধনী, আমরা নির্দিষ্ট কোনো টিচিংয়ে বা কোনো আলোচনায় যেতে পারি নাই। এরপরে নির্দিষ্ট মেডিসিন আলোচনা হবে, মেডিসিনের প্রকৃতি আলোচনা হবে, কেস টেকিং আলোচনা হবে এবং কেস টেকিং, রোগী লিপি অ্যানালাইসিস এবং একক মেডিসিন কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেই ধারাটা আমরা আলোচনা করে আসবো। এবার এর ভিতরে শুধু আমি না, আপনারাও আলোচনা করবেন। তাহলে আমরা মাসে মিনিমাম যদি 15 দিন হতো তাহলে খুব হয়ে যায়, ওটা পরে দেখবো। আপাতত আমরা মাসে একটা করে করি, প্লাস একটা পিকনিক করব আমরা, খুব শিক্ষামূলক পিকনিক। এবং যদি পিকনিক নিয়ে আমি থাকি এবং আমার সাথে কয়েকজন কর্মী কাজ করেন, তো পিকনিকটা আপনাদের জীবনের মনে একটা আলাদা পিকনিকের মতোই করব। পরীক্ষার পরপরই আমরা মোটামুটি একটা পিকনিকের আয়োজন করব, প্লাস এখানে আমাদের প্রতি মাসে একটা করে পিকনিক, ঠিক আছে? এই আর মূল আবেদন যেটা, সেটা হলো কোয়ালিটির জন্য আসেন, কোয়ালিটির জন্য আসেন। কোয়ালিটি আমরা সবাই মিলে তৈরি করি, কোয়ালিটি সব আমি দেবো তা না। আর ওই একটা কথা আছে, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। সেই কাজটা আপনারা সবাই করবেন, এই আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বা মিশ্র বক্তব্য বলবো। এটা একক কোনো বক্তব্য না, যদি শিক্ষা কিছু দেওয়া যায় বা কিছু নেওয়া যায় এরকম কিছু না, একটা মিশ্র বক্তব্য। ধন্যবাদ।